সত্যি ভূতের গল্প এই চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক স্বাগত আমি জানাই। বিকজ তোমাদের সাপোর্টেই কিন্তু এত ভালো রেসপন্স পেয়েছি। প্রত্যেকটা এপিসোডে তোমরা যেভাবে কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গার নাম নিশ্চয়ই সবাই জানো, হেস্টিংস হাউস। হ্যাঁ, ওয়ারেন হেস্টিংসের সেই বিখ্যাত বাড়ি, যেটাকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে এখনও পর্যন্ত বলা হয় হচ্ছে তোমার হন্টেড হাউস। ভাবতে পারছো? আমার বুকে ল্যাপেল বা মাইক্রোফোন নেই, তাই একটু ভয়েসটা হয়তো একটু নয়েজি হবে, পাশে প্রচুর আওয়াজ হচ্ছে, কাজ হচ্ছে। হেস্টিংস হাউসে আজকে শনিবার দুপুর 3টের সময় আমরা দাঁড়িয়ে আছি এবং আমার হাতে আছে ইএমএফ মিটার দেখতে পাচ্ছ, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এখানে দেখা যাচ্ছে 47, 48, কিন্তু যেই মুহূর্তে বাড়ির ভিতরে এন্টার করছি তখনই হচ্ছে 50। অফিসিয়াল কিছু কাজে, গভর্নমেন্টের কিছু প্রোটোকলের জন্য দেখাতে পারছি না ওভারঅল সিচুয়েশন কী আছে। গাছটার প্রায় 350 বছর বয়স, যেটা এখানকার লোক জানে। 350 বছরের পুরনো বট গাছ, এখানে অশ্বত্থ গাছও আছে। এইটা সেই গাড়ি বারান্দা যেখান থেকে ওয়ারেন হেস্টিংস নেবে নিজের ঘোড়া বাহিত গাড়িতে করে যাতায়াত করতো। এবং এটাও বলতে পারি, সামনে একটা প্লেগ্রাউন্ড দেখছো, যেটা এখন নতুন করে আবার সব ওয়াল করা হয়েছে, ফেন্সিং করা হয়েছে। এই প্লেগ্রাউন্ডেই কিন্তু একটা বাচ্চা খেলতে খেলতে বেশ কিছু বছর আগে বুকে বল লেগে আঘাত পেয়ে মারা যায়। এখানকার স্থানীয় লোক যারা আছে, গভর্নমেন্টের কিছু অফিসিয়ালসদের কোয়ার্টার আছে এখানে, তারা আজও ঘোষণা করে, মানে দাবি করে, সেই বাচ্চার আত্মা নাকি এখনও এই মাঠে ঘুরে বেড়ায়, এরিয়াতে ঘুরে বেড়ায়। অনেক লোককে দেখাও দিয়েছে, তাকে কাঁদতেও মাঝে মধ্যে শোনা যায়। পুরো হেস্টিংস হাউসটাই হন্টেড। অনেকের ধারণা শুধুমাত্র হেস্টিংসের প্রেতাত্মা নয়, লর্ড ডালহাউসি থেকে শুরু করে অনেকের প্রেতাত্মাই কিন্তু এখানে, বা লর্ড কর্নওয়ালিস থেকে শুরু করে অনেকের প্রেতাত্মাই এই চত্বরটাই ঘুরে বেড়ায়। বাকি ঘটনা কি ঘটেছে রাজেশদার কাছে শুনলাম, সেটা এক্ষুনি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, চলো। গত শনিবার দুপুর 2:45-র সময় পৌঁছেছিলাম আলিপুর রোডের হেস্টিংস হাউসে। হ্যাঁ, সামনের গেট দিয়ে ঢুকেছিলাম পেছনের গেট দিয়ে। পেছনের গেট মানে যে গেটটা তোমার চেতলা মোড় থেকে আলিপুরের দিকে যাওয়ার সময় যে ডান দিকের গেটটা, মানে জজ কোর্টের আগে যেটা পড়ে, সেই গেট দিয়েই ঢুকেছিলাম। হেস্টিংস হাউসের সাথে আমার একটা পূর্ব পরিচয় ছিল, বিকজ আমার পরিবারের খুব কাছের একজন দাদা রাজেশ, যে দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করেছেন 2015 থেকে 2017 পর্যন্ত। সেই রাজেশ তার বাবা হেস্টিংস হাউসে এখন যে অফিসটি অবস্থিত, সেই অফিসে সিনিয়র পদে চাকরি করতেন। ইনফ্যাক্ট এখনো করেন, রিটায়ার করেননি। ক্যালকাটা ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট আছে হেস্টিংস হাউসের ভেতরে, যার অফিস এখনো চলে। কিন্তু বলতে গেলে প্রত্যেকটা বিল্ডিং যে অ্যাক্টিভ সেটা কিন্তু নয়। ওই যে বাউন্ডারি ওয়ালটা কত বড়, তার ভেতরে একটা খেলার মাঠ আছে, হেস্টিংস হাউসটি আছে। এবং হেস্টিংস যখন এখানকার প্রথম গভর্নর জেনারেল হলেন প্রেসিডেন্সির, সেই সময় না, মানে ওর প্রচুর সেই সময়কার মানে রাজত্ব করেছে যখন, ওর মানে রাজত্বের সমস্ত কি বলবো, প্রশাসনিক মন্ত্রী, আমলা সবাই কিন্তু ওইখানেই থাকতেন, যা শুনেছি আমি। এবং সেইভাবেই সংস্কার হয়েছে। হেস্টিংস তো মারা গেছেন বলতে গেলে প্রায় 150-200 বছর আগে। ওনার যে রুল হওয়া যে সময়টা, মানে যে সময় উনি এখানে রুল করছিলেন, সেই সময় কিন্তু উনি ভারতবর্ষের বেশ কিছু সংস্কৃতিকে নিজের ভেতরে ইমবাইব করতেন। অনেক 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 নিয়ম, অনেক আইন উনি কিন্তু এনেছিলেন আমাদের এই রাজ্যে তথা সমগ্র ভারতবর্ষে, আজকে বলা যেতেই পারে। এই ট্রিভিয়াটা আমি দেওয়ার থেকে তোমরা কিন্তু গুগল বা ইউটিউব ঘেটে আমার থেকেও বেশি জেনে নিতে পারবে। কিন্তু যে জিনিসটা জানতে পারবে না, যে ঘটনাটা যেটা রাজেশদার কাছে আমি শুনলাম, ইনফ্যাক্ট আমি কিন্তু সেন্সার নিয়ে হেস্টিংস হাউসে 2:45-র সময় ঢুকেছিলাম। বলা হয় অতৃপ্ত আত্মা বা হন্টেড লোকেশন, বা হন্টেড মানে কি সেই মুখোশ পরা কোনো ভূত বা ভয়ানক মুখ নিয়ে কোনো ভূত সামনে আসবে, না, সেই সমস্ত অভিজ্ঞতা আমার জীবনে হয়নি। কিন্তু ভৌতিক বা সুপার ন্যাচারাল যে এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু একটু হলেও শনিবার মানে গতকাল কিন্তু আমি আর প্রিয়াংশী এক্সপিরিয়েন্স করেছি। মানে সেটা কি এক্স্যাক্টলি হয়েছিল সেটাই বলবো।
রাজেশ দার সঙ্গে আমার হেস্টিংস হাউসে ঢুকেই দেখা হয়ে যায়, কারণ ভেতরেই একটি বাংলোতে সে থাকে। রাজেশ দার ছেলে এমবিএ এর প্রিপারেশন করছে, এবং রাজেশ দা বাই প্রফেশন এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করেন। এবং তার বাবা তো সরকারি চাকরি করে হেস্টিংস হাউসে, একটি কলকাতা ইউনিভার্সিটির একটি ডিপার্টমেন্টে সে আছে, বহু বছর ধরে, হয়তো সামনে রিটায়ার করবেন। রাজেশ দার মেয়েও বড় হয়ে গেছে। হেস্টিংস হাউসের ঠিক উল্টো দিকে যে মাঠটা আছে, যে মাঠে বিভিন্ন স্কুল কলেজে স্পোর্টস হয় ভাড়া করে, গতকাল যখন গেছিলাম তখনও স্পোর্টস হচ্ছিল ওখানে। কিন্তু সবাই বলে ওখানে নাকি সূর্যের আলো নিভে যাওয়ার আগেই ওখান থেকে সবাই বাড়ি ফিরে আসে, তারপর কোনো সেভাবে টুর্নামেন্ট ওখানে অনুষ্ঠিত হয় না। তার কারণ হচ্ছে ওখানে বেশ কিছু অলৌকিক ঘটনা প্রত্যেকটা রাতে নাকি মানুষ উপভোগ করে বলতে পারি, মানে কারণ মানুষ এটাকে সেলিব্রেট করে। এখন মানুষ হন্টিংসটাকে সেলিব্রেট করে, ভয় পাওয়ার থেকেও বেশি। এই যে না জানা জিনিসের প্রতি আমাদের কিউরিওসিটি যতটা বেশি, সেটা কিন্তু ভুতুরে ব্যাপারেও কিন্তু, মানে ভুতুরে ব্যাপারেও অ্যাপ্লিকেবল। কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটেছে যেটা আর 5টা জায়গায় ঘটে না, বা আর 5টা ঘটনার সঙ্গে তার কোনো মিল নেই, সেই জিনিসগুলোর প্রতি কিন্তু মানুষ বেশি করে ঝাঁপিয়ে যায়, বেশি ইন্টারেস্ট। ছোটবেলায় হতো না, জেদি বাচ্চাকে যেটা করতে বারণ করা হতো সেটা বেশি করে করতো, ঠিক সেই জিনিসটাই, সেই কিউরিওসিটি থেকেই কিন্তু মানুষ এই ভুতুরে বা এই অলৌকিক জিনিসপত্রগুলোকে কিন্তু এনজয় করে। হ্যাঁ, লুকিয়ে এনজয় করে, সামনে ফেস করার ক্ষমতা অধিকাংশ মানুষেরই নেই, যেটা আমি জানি। হ্যাঁ, রাজেশ দা যেটা বললো ঘটনা, বেশ কিছু বছর আগে ওই হেস্টিংস হাউসের মানে মেন যে প্রিন্সিপাল যে মানে কি বলবো কটেজটা বা যে বাংলোটা, তার ঠিক সামনেই যে মাঠটা আছে, সেই মাঠে খেলছিল 8 বছরের একটি বাচ্চা ছেলে, যে ওই ভেতরেই সরকারি কোয়ার্টারে থাকতেন, তার বাবা চাকরি করতেন হয়তো সেখানে ভেতরে। খেলতে খেলতে হঠাৎ করে ডিউস বল ছেলেটির বুকে এসে লাগে, এবং ছেলেটির সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যু হয়। এসএসকেএম হসপিটাল ওখান থেকে সামনে, সেখানে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এবং কতটা মর্মান্তিক ঘটনা ভাবতে পারছো? এই ঘটনার পর থেকে নাকি হেস্টিংস হাউসের চারপাশে যারাই রাতের বেলা বাড়ি ফিরছে বা হয়তো ঢুকছে, বা ধরো কেউ কানে ফোন নিয়ে কথা বলতে বলতে একটু বাড়ি থেকে বেরিয়ে, গভর্নমেন্ট কোয়ার্টার তো খুব বড় সাইজের হবে না নিশ্চয়ই ভেতরে যারা থাকে, বা সার্ভেন্টস কোয়ার্টার আছে ভেতরে, ওই বাড়ির ভেতরে হয়তো কিছু কথাবার্তা বলা যায় না, যেগুলো তোমার বাড়ির বাইরে অনেকেই কথা বলতে বলতে একটা সিগারেট খেতে খেতে বেরোয়। কিন্তু সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সেটা আমি নিজেও বলবো ডিসক্লেমারটা। এনিওয়ে, তখন নাকি অনেকেই রাত 11টা, 11:30, 12টা থেকেই নাকি সেই বাচ্চা ছেলেটাকে অনেকে দেখতে পেয়েছে ওই মাঠের চারপাশে, বা ব্যাপার জায়গাটা অনেক মানে জঙ্গলি জায়গা বলতে পারো। অনেক জায়গায় এমন কিছু গাছপালা রয়েছে যেগুলো কিন্তু সংস্কার করা হয় না, এবং অনেকে সেই বাচ্চা ছেলেটির কান্না, বাচ্চা ছেলেটির এই শোনো না একটু আমার সাথে কথা বলবে, এই সমস্ত গলার আওয়াজও কিন্তু অনেকে শুনেছে, যেটা রাজেশ দার কাছে আমি শুনলাম। ইনফ্যাক্ট আমি এর আগেও হেস্টিংস হাউস যে হন্টেড, সেটা 2003-4 কিছু গল্পের বইতে পড়েছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে, আমার এই ব্যাপারটার প্রতি আমার যে ইন্টারেস্ট, সেটা কিন্তু গ্রো করেছে অলরেডি। আমি কালকে ঢোকার পর রাজেশ দার কাছে ব্যাপারটা শুনলাম, বলো তুমি ভাবতে পারবে না, আমার বাবা এত বছর চাকরি করছে ভেতরে। আমরা রাজেশ দারা বেসিক্যালি অযোধ্যার লোক, ইউপি, সেখান থেকে সেখানে বহু বছর ধরে থাকে। রাজেশ দা ছোট থেকেই কলকাতায় বড় হয়েছে বাবার চাকরির সুবাদে। রাজেশ দা বলছে এই যে এত বছর থাকি, তুমি বিশ্বাস করবে আমাদের বাড়িতে বাবা অফিস থেকে ফেরার পর মানে খুব হাসাহাসি হয় ব্যাপারটা নিয়ে। বাবা আজও বলে যে ওয়ারেন হেস্টিংসকে নাকি দেখা যায়, দুপুর 3টের পর নাকি ওনাকে হেস্টিংস হাউসের ভেতরে দেখা যায়। শুধুমাত্র তাই নয়, দুপুর 3টের পর শুধুমাত্র দেখা যায় না, ওনাকে মাঝরাতেও নাকি ওই পুরো ক্যাম্পাসটার ভেতরে দেখা যায়। এমন প্রচুর মানুষ আছে যারা হেস্টিংস হাউসের ভেতরে রাতে থাকে, তাদের বাড়িঘর সব ভেতরেই। তাদের কয়েকজনের সাথে দেখা হলো। সেখানে একজন আমাকে কালকে বললো, মানে সুগ্রীব তার নাম, সে বললো, মানে রাজেশদারি একজন বন্ধু পাড়ার ওই এরিয়ার, সে বললো জানো এখানে এখনো পর্যন্ত এই বাইরের এরিয়াতে লর্ড ডালহাউজিকেও দেখা যায়। শুধুমাত্র তাই নয়, হেস্টিংসকে এই অবস্থাতেও দেখা যায় যে হেস্টিংস বেবি অস্টিন গাড়ি করে ওখান দিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ঘোড়ার গাড়ি করে ওখান দিয়ে যাচ্ছে, বেরোচ্ছে, ঢুকছে। অনেকে নাকি তার পেছন পেছন ধাওয়াও করেছে, কিছুটা যাওয়ার পর নাকি উধাও হয়ে গেছে সেই ঘোড়ার গাড়ি। অনেকে এরকম এক্সপিরিয়েন্স করেছে, দুপুরবেলা কাজ করছে হেস্টিংস হাউসের
মেন অফিসের ভেতরে কাজ করতে করতে হঠাৎ করে ড্রয়ারটা নিজে থেকে খুলে গেল, ড্রয়ারটা বন্ধ করে আবার কাজ করতে বসলো, আবার ড্রয়ার খুলে গেল। জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ পায় অনেকে, কিন্তু আদেও জিনিসপত্র পড়ে না। যে দিনগুলো হাফ অফিস হয়, মানে শনিবার হাফ অফিস হয়, সে শনিবার হাফ অফিসের খুব কম লোক থাকে, পিয়ন বেয়ারা থাকে, বেশ কিছু অফিস কলিগস, খুব কমই, মানে শিফট তাদের যখন দুপুরবেলা থাকে, তারা কিন্তু মানে অনেক ক্ষেত্রে এরকম শুনতে পায় যে উপরে ছাদ দিয়ে বা দোতলা দিয়ে কেউ একটা হেঁটে যাচ্ছে, কিন্তু দোতলার গেট কিন্তু বন্ধ থাকে অধিকাংশ সময়। অনেক গভর্নমেন্ট সেক্টরে, অনেক প্রাইভেট সেক্টরে বিভিন্ন শিফট থাকে। যেমন আমি রিপাবলিকে, আমাদের শিফট ভোর 5টা থেকে দুপুর 3টে, সকাল 10টা থেকে রাত্রি 8টা, দুপুর 3টে থেকে রাত্রির 12টা, দুপুর 2টো থেকে রাত্রি 12টা, সবাই দেরি করে 3টের সময় ঢোকে, এই শিফটটা ওরম হয়ে গেছে। কিন্তু এই হেস্টিংস হাউসে যে সরকারি দপ্তর আছে, সেখানে কিন্তু রাতের কোনো শিফট হয় না। ইনফ্যাক্ট অনেক দারোয়ান, তারা নাকি হেস্টিংস হাউসের চাকরি ছেড়ে তাড়াতাড়ি চলে গেছে, পালিয়ে গেছে বলতে পারো তোমরা। এমনও ঘটনা ঘটেছে হেস্টিংস হাউসের ভেতরে, শুনেছি সারা রাত দারোয়ান কাজ করেছে, ভোরবেলা যখন অন্য দারোয়ান বা অন্য সিকিউরিটি গার্ড যখন শিফটে আসছে, রাতের দারোয়ানকে মৃত বলে দেখতে পাচ্ছে, চাতালে শুয়ে আছে। ওয়ারেন হেস্টিংস এর যে মেন অফিস, তার যে গাড়ি বারান্দা, সেই গাড়ি বারান্দার ভেতরে প্রিয়াংশী আর আমি কালকে ঢুকেছিলাম। প্রিয়াংশীকে দেখতে পাওনি, বিকজ ওর হাতে ক্যামেরা ছিল। আর এই যে তোমার এনার্জি মাপার যে যন্ত্র, সেটা ছিল আমার হাতে। প্রথমে আমি তো করিডোর দিয়ে ঢুকে, ওই গাড়ি বারান্দা ছাড়িয়ে করিডোরের উপর দিয়ে ঢুকে মেন অফিসের যে আগে যে লম্বা প্যাসেজটা, সেখানে যখন মাপছিলাম 45 থেকে 88 অব্দি চলে গেল ইনস্ট্যান্ট। শুধুমাত্র তাই নয়, আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আমি একবার ভুল করে প্রিয়াংশীকে বলে দিয়েছিলাম যে এ দেখ হেস্টিংস আসছে। প্রিয়াংশী নিচে নেমে গেছিল, বাইরের সমস্ত শর্টস নিচ্ছিল, যেগুলো আমার এই ভিডিওতে তোমরা দেখতে পাবে, অলরেডি দেখতে পেয়েছো ইনিশিয়ালি। বিশ্বাস করবে না, আমার যেন মনে হলো আমার পেছন থেকে কেউ একটা ডেপথ থেকে হেঁটে আসছে, আমি পায়ে হাঁটার আওয়াজ পেয়েছি। আরেকটি অলৌকিক ঘটনা আমার সাথে ঘটেছে। এটা ঘটেছে হচ্ছে তোমার শুক্রবার বিকেল 4টে, 4:30 নাগাদ, বা 3:45 নাগাদ, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। পাটুলি সবাই চেনো, পাটুলি থানা থেকে যে রাস্তাটা তোমার গড়িয়ার দিকে আসছে, মানে অ্যান্ড্রিউস কলেজের দিকে আসছে, সোজা রাস্তাটা, কিছুটা তুমি হাঁটলেই বাঁদিকে একটা মাঠ দেখেছো, যে মাঠে পাটুলির মেলা হয়, মেলা মাঠ বলা হয়, দুর্গাপুজো হয়। ওই মাঠের ঠিক উল্টো দিকে একটা বড় কমপ্লেক্স আছে। সেই কমপ্লেক্সের পাশ দিয়ে যে গলিটা ঢুকছে, ওই গলিটা দিয়ে ঢুকলে কমপ্লেক্সের গা ঘেঁষে দেখবে একটা বড় মাঠ আছে, সেখানে উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট হয় প্রায়। আমি ওই গলি দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম, আমার হুন্ডাই ভার্না গাড়িটা ওখানে পার্কিং এ ছিল। মিটিং ছিল কালকে, পরশুদিন বিকেলে একজনের সাথে মিটিং ছিল। আমি সেই যে মানে দাদার সাথে দেখা করতে গেছিলাম, সে আমায় বলছিল সত্যি ভূতের গল্প তো খুব ভালো হচ্ছে, নতুন এপিসোড কি আছে আমার ইন্টারনেট নিয়ে একটু আমাকে নামটা দেখা, বাড়িতে গিয়ে সার্চ করবো। আমি জাস্ট গাড়িটা পার্কিং করেছি একটা গাছের তলায়, এবং এই দাদা, যে তার দাদা বলতে পারি কাকাই, মানে প্রায় 56 ইয়ার্স ওল্ড, আমি তাকে আমার মোবাইলটা খুলে সত্যি ভূতের গল্পের প্লে লিস্টটা দেখাচ্ছিলাম। বিশ্বাস করবে না, বাবুদা আর আমি যখন দাঁড়িয়ে আমার মোবাইলটা দেখছিলাম, পুরো গলিটা কিন্তু, পুরো গলিতে একটাও লোক ছিল না। একটা গাছের তলায় আমরা দাঁড়িয়েছিলাম, এবং অনেকটা দূরে রাস্তা খোঁড়া হচ্ছিল, শুকনো পাতায় ভর্তি ছিল ওই এরিয়াটা, মানে ওই জায়গাটা যেখানে আমি, গলিটা তোমরা যে কেউ দেখতে পারো, পাটুলি মেলা মাঠে ঠিক উল্টো দিকের গলিটা, শুকনো পাতা ভর্তি, একটা গাছ থেকে পাতা পড়েছে। কিছুক্ষণের মধ্যে বাবুদা আমায় বললো, এই দেখ খ্যাচ 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 করে আওয়াজ হচ্ছে। সত্যি বলছি, সিরিয়াসলি বলছি, আমি না মানে 4 থেকে 5 সেকেন্ড ওই আওয়াজটা শুনলাম, শুকনো পাতার উপর থেকে হেঁটে এসে যেন কেউ একটা আমার এখানে এসে নিঃশ্বাস নিল। এটা আমার সাথে ঘটেছে কিন্তু শুক্রবার বিকেলে। বাবুদা আর আমি আটকে উঠেছি। বাবুদা বলে এখানে বেশিক্ষণ দাঁড়ানো ঠিক না, এই গলিটা এমনিতেও কেউ থাকে না, চ চ পরে দেখা হচ্ছে তোর সাথে বলে আমি ঢালাই ব্রিজের দিকে চলে গেলাম। বাবুদা অন্য জায়গায় চলে গেল বাইক নিয়ে, মিটিং শেষ হলো। ঠিক সেইভাবেই যখন ওই করিডোরের ভেতর থেকে হেস্টিংস হাউসে ডেপ থেকে কারো একটা হেঁটে আসার একদম আমার কাছাকাছি এসে আওয়াজটা হারিয়ে গেল।
আমি একটা ঝাঁপিয়ে ওপর থেকে নিচে নামলাম, তোমরা হেস্টিংস হাউসে গেলে দেখতে পাবে। নামলাম, নেমে প্রিয়াংশীকে বলে এটা হয়েছে জানিস। আচ্ছা, হেস্টিংস হাউসের যে মেন অফিস, তার পেছনের যে প্যাসেজটা, সেই প্যাসেজটার ভেতরে ঢুকেছিলাম, সেই জায়গাটাও কিন্তু একটা সোঁদা গন্ধ পেলাম। এবং এই যে বলে না, গভর্নমেন্টের প্রচুর প্রপার্টি মেনটেনেন্স করা হয়, সংস্কার করা হয়, হয়তো সংস্কার করা হয়, কিন্তু আমি কিন্তু হেস্টিংস এর মেন বিল্ডিং এর পেছনে প্রচুর লতা পাতাওয়ালা বট গাছ দেখলাম, মানে যেগুলো একটা অফিস যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু অফিসের ভেতরে বা দেয়ালে এভাবে গাছ বেরোতে পারে না। বলা হয় যেখানে কোনো লিভিং ক্রিয়েচার নেই সেখানেই কিন্তু এই সমস্ত ব্যাকটেরিয়া বা শ্যাওলা বা গাছ জন্মায়, আগাছা জন্মায়। একটা অফিসে এত মানুষ প্রত্যেকদিন ভিড় করে, কাজ করে, সেখান থেকে প্রচুর অ্যাসাইনমেন্টস হয়, কি করে সেখানে এত আগাছা ভেতরে বেরোতে পারে? কোনো জায়গায় অতৃপ্ত আত্মা আছে বা সুপার ন্যাচারাল কোনো, বা কি বলবো, কোনো একটা টাচ আছে, সেটা জানতে গেলে বেশ কিছু সাইন আছে। একটা হচ্ছে জায়গার টেম্পারেচার, জায়গার এনার্জি আছে কিনা আমাদের ইএমএফ দিয়ে ডিটেক্ট করা, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সার্চ করা, এবং গন্ধ। একটা অতিরিক্ত বাজে পুরনো পুরনো গন্ধ কিন্তু আমি ওখানে পাচ্ছিলাম। একটা রং চঙের অফিসটার ভেতর যথেষ্ট রং করা, ডেস্ক রয়েছে, পুরনো ফার্নিচার রয়েছে, তাই না? কেন মনে হচ্ছিল দেয়ালগুলো সব শুনতে পায়, দেয়ালগুলো অনেক কিছু স্মৃতি ধরে রেখেছে। তুইও ভূতের গল্প শুনছিস আমার সাথে পুকু? দেখেছো ব্লু কিরকম ভূতের গল্প শুনছে আমার সাথে? এনিওয়ে, এই সবকিছু এক্সপিরিয়েন্স করলাম। প্রিয়াংশী আমাকে বলছিল যে ভেতরে দাঁড়িয়ে ভূতের গল্প অত বলতে হবে না, বাইরে চলে আয়, এত কিছু লোককে জিজ্ঞেসও করতে হবে না। ফাইনালি হেস্টিংস হাউস থেকে যখন বেরোলাম, মানে বাড়ির বিল্ডিংটা থেকে যখন বেরোলাম, ওখানে কাজ হচ্ছিল রাইট। ঠিক হেস্টিংস হাউস তুমি যে এরিয়াটা যখন ঢুকবে, মাঠ, একটা পাশে মাঠ আছে, মাঠ আর হেস্টিংস হাউসের একটা বাউন্ডারি করা হচ্ছে, দুটো বড় থাম তৈরি হচ্ছে, যার পাশ থেকে রেলিং করা হচ্ছে যাতে বাইরের লোক ভেতরে না ঢুকতে পারে। এমনি খুব বদনাম আছে বাড়িটার, সুপার ন্যাচারাল একটা প্যারানর্মাল একটা, মানে কি বলবে, এন্টিটি আছে ভেতরে সবাই বলে। জানি না কেন, মানে আমার যতটুকু সেন্স আছে, আমার মনে হলো যে শুধুমাত্র একটা বা দুটো আত্মা বা এনার্জি ওখানে নেই, আরো অনেক বেশি এনার্জি ওখানে এক্সিস্ট করে। যদি সুযোগ পাও, তোমাদের প্রত্যেককে বলবো হেস্টিংস হাউসে একবার যেও তো, নিজেদের মতো ভিডিও করো তো। আমার জানি না কেন প্রত্যেকটা মুহূর্তে মনে হয়েছে যে যে জায়গাগুলো ফাঁকা ছিল, যেখানে ঘুরে বেড়াচ্ছিলাম, ডেফিনেটলি ওখানে কিছু তো আছে গুরু, না হলে ইএমএফ ওরম ভাবে আওয়াজ করে, ইএমএফ ওরম ভাবে সাইন দেয়। টু বি ভেরি ফ্র্যাঙ্ক, রাজেশ দা তারপরে যে স্টোরিটা বললো সেটা প্রচন্ড ভয়াবহ, প্রচন্ড ভয়াবহ। রাজেশ দার বাবা একদিন 8:30টার সময় হেস্টিংস হাউসে কাজ করছিলেন বসে, সরস্বতী পুজোর আগের দিন কোন একটা বছর। কাজ করতে করতে হঠাৎ করে খেয়াল করেন যে লাইব্রেরি যেখানে কাজ করেন ওখান থেকে প্রচুর বই নিচে পড়ে গেছে। আওয়াজ পেয়ে ধর্মর করে ওঠে, বইগুলো থাকে রাখে, লাইট ফাইট সবকিছু নেভায়, দরজাটা বন্ধ করে, বড় বড় চাবি আছে দরজা বন্ধ করে এবং ভালো করে লক করে ওখানে প্রণাম করে বাড়িতে চলে আসে। ওখান থেকে হেঁটে হেঁটে রাজেশদার বাড়ি হচ্ছে 1.5 মিনিট, ওই ক্যাম্পাসের ভেতরে। সরকারি দপ্তর থেকে ফোন আসে রাত্রি 9:30 নাগাদ রাজেশদার বাড়ির ল্যান্ডলাইনে, ওই বাংলোটার ল্যান্ডলাইন, যে আপনি যে বেরিয়ে গেছেন অফিস থেকে, লাইট নেমাননি কেন এবং এভাবে দরজা খুলে বেরিয়ে গেছেন কেন? রাজেশদার বাবা অফিসের লোককে বিশ্বাস করাতে পারেনি যে দরজা বন্ধ করে, লাইট নিভিয়ে, সমস্ত যা যা কার্যকলাপ করে ওখান থেকে বেরিয়েছে। রাজেশদা আমাকে বলছে যে রাজেশদার বাবা নাকি এরকম দুঃখ করেছিল রাজেশদার সামনে যে একটা 38 বছর 39 বছরের একটা এক্সপিরিয়েন্স, একটা অভ্যেস, সেটা কি একদিন এরকমভাবে ভুল হতে পারে? কখনোই হবে না। রাজেশদার বাবা কোনো নেশা করে না, উনি কোনো ঘুমের মধ্যেও ছিলেন না, একটা তরতাজা টাটকা মাথা নেওয়া একটা লোক। মানে অফিস থেকে 8:30টার সময় বাড়ি ফিরেছে, 9:15 9:30টার মধ্যে ফোন এসে বলছে অফিস বন্ধ করেনি। আবার দৌড়ে গিয়ে অফিস ভেতরে যখন ঢুকলো, দেখলো দারোয়ান দাঁড়িয়ে আছে, ঢুকে গিয়ে দেখছে ওই বইগুলো আবার থাক থেকে নিচে পড়ে আছে।
ছোট ছোট বাচ্চারা সাইক্লিং করতো হেস্টিংস হাউসের ভেতরে সন্ধ্যে 6টা, 6:30, 5টা। কোনো বাচ্চা একা যখন সাইক্লিং করতো, ধরো তার দাদু ঠাকুমা বা মা বাবা কেউ প্রেজেন্ট থাকে না ওই ক্যাম্পাসের ভেতরে, তখন তো গাড়ি অত জোরে চলে না যে আস্তে কিছু করতে হবে। হঠাৎ করে যেন মনে হতো পেছন থেকে কেউ সাইকেলটা টানছে। বা অনেক বাচ্চা নাকি বাড়িতে গিয়ে এরমও কমপ্লেন করেছে যে আমি আর সাইক্লিং করতে যাবো না। বলছে কেন? বলছে একটা অদ্ভুত দেখতে বাচ্চা ছেলে, মুখ চোখ লাল, চোখ থেকে জল বেরোচ্ছে, সামনে এসে হাত হাত দেখাচ্ছে, আমার সাইকেলে উঠবে বলছে। বাচ্চাটা মারোয়ারি এবং বাচ্চাটা হিন্দিতে কথা বলতো, যে প্রেতাত্মা ওখানে এক্সিস্টেন্স পাওয়া গেছে বলে সবাই বলে। অনেক পুজো করানো হয়েছে, অনেক ধরনের পুজো হয়েছে, তারপরেও কোনোভাবে ডেভেলপ করেনি হেস্টিংস হাউসের ভেতরের হন্টেড পরিবেশ। তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারো, যে কোনো দিন চলে যাও হেস্টিংস হাউসে, আমাকে জানিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে সত্যি ভূতের গল্প। আমি ক্রাইম মাস্টার ডোডো। ভালো থেকো সবাই, সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা। খুব ভালো থেকো।